ঠিক আছে, আমরা শুরু করতেছি। তো আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হলো এনজাইম। হ্যাঁ। আচ্ছা, আমাদের এখন শুরু করতেছি। সেটা হলো এনজাইম। এনজাইমস আর বায়োক্যাটালিস্ট, যেটা আমাদের বিক্রিয়ার গতিকে তারা কি করে, সাহায্য করে। বায়োক্যাটালিস্ট প্রোটিন ইন নেচার। এখানে যদিও বলতেছে যে এনজাইম প্রোটিন ইন নেচার, সমস্ত এনজাইম কিন্তু আসলে প্রোটিন ইন নেচার না। বেশিরভাগ এনজাইম যেটা অনেক আগের তৈরি করা, এখন দেখা গেছে কিছু তোমার আরএনএও তোমার এনজাইম হিসাবে কাজ করে। আর থার্মোলেবাইল ইন ক্যারেক্টার, স্পেসিফিক ইন দেয়ার অ্যাকশন। এনজাইম গুলো একটা নির্দিষ্ট জায়গায় কাজ করে। যেমন ধরো তোমরা হেক্সোকাইনেজ শুধুমাত্র এই গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট বা এটা কি কাজ করে, একটা নির্দিষ্ট কাজ করবে। ইনক্রিজ দ্য রিয়াকশন রেট, রিয়াকশনের গতিকে সে কি করবে, বাড়াইতে পারে। রিভার্স টু অরিজিনাল স্টেট ফলোইং রিয়াকশন ইজ অ্যাকমপ্লাইজড উইথ দি এক্সেপশন অফ ক্যাটালিক, যেটা বলছিলাম আমরা, যে বেশিরভাগ এনজাইম হলো প্রোটিন ইন নেচার, কিছু এক্সেপশন যেটা আছে খুব সামান্য, আর আরএনএ মলিকুল অফ রাইবোজাইমস। এছাড়া সমস্ত এনজাইম গুলো কি, প্রোটিন ইন নেচার। এনজাইমের যেটা বৈশিষ্ট্যগুলো কি কি, তারা ক্যাটালিক পাওয়ার, এটা নির্ভর করে কিসের উপরে, রেশিও অফ এনজাইম ক্যাটালাইজ রেস্ট রেট অফ এ রিয়াকশন টু আনক্যাটালাইজড রিয়াকশন। ঠিক আছে। আর রেগুলেশন, কন্ট্রোল অফ এনজাইম রিয়াকশন। এনজাইম কি করতে, এই যে বিভিন্ন বিক্রিয়া রেগুলেশন করতে পারে, যে বিক্রিয়াটা হবে কি হবে না, এটা নির্ভর করে কিসের উপরে, এনজাইমের উপরে। আর একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে এনজাইম স্পেসিফিক, তারা সুনির্দিষ্ট কাজ করে, সুনির্দিষ্ট জায়গায়, সুনির্দিষ্ট এনজাইম সুনির্দিষ্ট জায়গায় তারা কাজ করে। তারপরে দেখো বায়োলজিক্যাল ফাংশন, দেখা যায় বায়োলজিক্যাল ফাংশন। তোমাদের এখানে মনে হয় আসতেছে না। আচ্ছা, আমরা আসি বায়োলজিক্যাল ফাংশন। মানে এনজাইমের কাজটা কি, বায়োলজিক্যাল ফাংশনটা কি। এনজাইমস পারফর্ম এ ওয়াইড ভ্যারাইটি অফ ফাংশন ইন লিভিং অর্গানিজম, অনেকগুলো কাজ করে। কি কি, দে আর মেজর কম্পোনেন্ট ইন সিগন্যাল ট্রানজাকশন এন্ড সেল রেগুলেশন। সেল রেগুলেশনের কাজ করে, যেমন কাইনেজ আছে, ফসফেটেজ হেল্পস ইন দিস ফাংশন। They take part in movement with help of protein myosin, which aids in muscle contraction. আমরা যখন মাসেল কনট্রাকশন করি, যে আমরা হাত সংকোচন করি, প্রসারণ করি, এখানে মায়োসিন আছে, সে কাজ করতেছে। ATPase in the cell membrane acts on ion pump in active transport mechanism, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কাজ করে। এনজাইম প্রেজেন্ট ইন দি ভাইরাস আর রেসপন্সিবল ফর ইনফেক্টিভ সেল। আমাদের যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা আমাদের যে কোনো সেলকে, তোমরা জানো ভাইরাস কাকে বলে। ভাইরাস হলো এমন একটা মাইক্রো অর্গানিজম যারা কি করতেছে, তারা তোমার ইসে ওই বাতাসে বা বাইরে তারা মৃতপ্রায়, কোন সেলের মধ্যে ঢুকলেই তারা কাজ করে। এই যে সেলের মধ্যে ঢুকতে সাহায্য করে, সেখানে কি লাগে, এনজাইম লাগে। এনজাইমস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি অফ এনজাইম। আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে
আমাদের কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, লিপিড বলো, যাই আসুক না কেন, এগুলোকে যে ভাঙতে সাহায্য করে, এটা আমাদের লার্জ মলিকুলকে, আমাদের ডাইজেশনে কি হয়, লার্জ মলিকুলকে স্মল মলিকুলে পরিণত করে। এই যে লার্জ মলিকুলকে স্মল মলিকুলে পরিণত করে তারা কারা, এনজাইম। যেমন অ্যামাইলেজ এন্ড প্রোটিয়েজ আর এনজাইম দ্যাট ব্রেক ডাউন লার্জ মলিকুলস অ্যাবজর্বেবল মলিকুল। অ্যামাইলেজ ভাঙে হলো কার্বোহাইড্রেটের উপরে, যেমন আমরা ভাত খাচ্ছি বা রুটি খাচ্ছি, যাই খাক না কেন, এই কার্বোহাইড্রেট স্টার্চকে ভেঙে সে তৈরি করে কি, প্রথমে তৈরি করে ছোট ছোট এই যে মাল্টোজ, আইসোমাল্টোজ, পরে গ্লুকোজ। আবার প্রোটিয়েজ এনজাইমও বিভিন্ন রকমের এনজাইম আছে, যেমন পেপসিন আছে, ট্রিপসিন আছে, কাইমেটোসিন। এগুলো ভেঙে তাদেরকে আলটিমেটলি কিসে পরিণত করে, অ্যামাইনো অ্যাসিড। যার জন্য যে এনজাইম গুলো হলো আমাদের খাদ্যের যে ডাইজেস্টিভ যে বড় বড় মলিকুলকে অ্যাবজর্বেবল ফর্মে পরিণত করে। ভেরিয়াস এনজাইমস ওয়ার্ক টুগেদার ইন অর্ডার ফর্মিং মেটাবলিক পাথওয়ে। যেমন ধরো আমাদের গ্লাইকোলাইসিস, টিসিএস এগুলো আমরা পড়বো তোমাদের, তখন দেখবা যে কি, এই বিভিন্ন এনজাইম গুলো কি করতেছে, তার মেটাবলিক পাথওয়ে অনেকগুলো এনজাইম মিলায় একটা পুরা পাথওয়ে কমপ্লিট করে। গ্লাইকোলাইসিস বলো, টিসিএস এগুলো যাই বলো না কেন, এখানে একটা এনজাইম না, অনেকগুলো এনজাইম আছে, সবাই মিলায় এই পুরা কাজটা সে একজন একটা রিয়াকশন করে। এখানে অনেকগুলো রিয়াকশন আছে, এই রিয়াকশনের ধাপগুলো পূরণ করার জন্য তোমার বিভিন্ন রকম এনজাইমের দরকার পড়ে। এনজাইমস Enzymes are involved in the homeostasis of the cell to prevent disease and any malfunction. আমাদের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ কাজ করতে তার এনজাইম ব্যবহৃত, হোমিওস্টেসিস আমাদের সমতা বিরাজ করে এবং বিভিন্ন রোগ থেকে আমাদের কি করে, রক্ষা করে। আর এটা গেল তো আমাদের শরীরের মধ্যে। বায়োলজিক্যালি বা ইন্ডাস্ট্রিয়াল অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন ফুড প্রসেসিং। আমাদের বিভিন্ন রকমের ফুড তৈরি করতে অ্যামাইলেজ এনজাইমস ফ্রম ফাঞ্জি এন্ড প্লান্টস আর ইউজড ইন প্রোডাকশন অফ সুগারস ফ্রম স্টার্চ। কর্ন সিরাপ তৈরি করতে লাগে, তাই না? এনজাইমস ইউজড ইন ব্রেক ডাউন অফ স্টার্চ ইনটু সুগার ইন বেকিং ফার্মেন্টেশন প্রসেস ইস্ট। যেমন তোমরা দেখো যে তৈরি করতেছে, আমরা কি বলে, যে পাউরুটি বানাচ্ছি বা এই ধরনের ডপ তৈরি করতে ব্যবহৃত হয়। ম্যানুফ্যাকচারিং অফ বিস্কুট, বিস্কুট তৈরি করতেও তোমার কি হচ্ছে, এনজাইম তৈরি হচ্ছে। তারপরে তোমার বেবি ফুড, চিসিন এনজাইম ইউজ ইন প্রি ডাইজেশন অফ বেবি ফুড। বাচ্চাদের হজমে একটু সমস্যা হয়, বেবি ফুড তৈরি করতে হয়। তারপরে ব্রিউইং ইন্ডাস্ট্রি, বার্লি থেকে বিভিন্ন ব্রিউইং, ব্রিউইং বলতে তোমার এই যে বিভিন্ন রকম অ্যালকোহল বা বিভিন্ন জিনিস এটা তৈরি করতে ইউজ হয়। বিয়ার ইন্ডাস্ট্রি, তোমার বিয়ার এক ধরনের মদ, যাই হোক আমরা এই খাই না, কিন্তু অ্যালকোহল তৈরি হচ্ছে বা এই তৈরি করতে অ্যামাইলেজ, গ্লুকানেজ, প্রোটিয়েজ, এই বিভিন্ন রকম এনজাইম তৈরি হয়। বিভিন্ন ফ্রুট জুস তৈরি করতে এনজাইম সেলুলেজ আছে, পেকটিনেজ, এগুলো তৈরি হয়। ডেইরি ইন্ডাস্ট্রিতে তো প্রচুর তোমার এনজিম তৈরি হয়, যেমন রেনিন ইজ ইউজ ইন ম্যানুফ্যাকচার অফ চিজ। তোমার জানো যে দুধ লিকুইড থাকে, এই দুধকে সলিড তৈরি করতে, চিজ তৈরি করতে তোমার কি লাগে, রেনিন এনজাইম লাগে। তারপর লাইপেজ আর ইউজ ইন রাইপেনিং ব্লু মোল্ড চিজ। ল্যাকটেজ ব্রেক ডাউন ইন ল্যাকটোজ, গ্লুকোজ ইন গ্যালাক্টোজ। এগুলো ডেইরি ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকমের চিজ, অনেক রকমের চিজ আছে। এই চিজ তৈরি করতে কি হচ্ছে, তোমার এনজাইম ব্যবহৃত হচ্ছে। মিট টেন্ডারাইজ, তোমরা জানো যে গোশত খুব শক্ত, গোশত নরম করতে ব্যবহার করা হয়। এই জন্য তোমরা দেখবা যে গোশত, গরুর গোশত বা খাসির গোশত যাই হোক না কেন, আমরা একা রান্নার চাইতে যখন সময় লাগে, যদি পেঁপে কেটে দাও, দেখবা যে এটা সফট হয়ে যায়। কারণ কি, এই পেঁপের মধ্যে একটা এনজাইম থাকে, নাম হলো পাপাইন। পাপাইন ইজ ইউজ টু সফটেন মিট। তারপরে স্টার্চ ইন্ডাস্ট্রি, অ্যামাইলেজ, অ্যামাইলো গ্লুকোসাইডেজ, গ্লুকোজ অ্যামাইলেজ কনভার্ট স্টার্চ ইনটু গ্লুকোজ এন্ড সিরাপস। গ্লুকোজ ইজ আইসোমারেজ, ঠিক আছে? এটা তোমাদেরকে একটু আগে আমরা বলছি, গ্লুকোজ সিক্স আইসোমারেজ থেকে আমাদের কি তৈরি হয়, ফ্রুক্টোজ সিক্স আইসোমারেজ। এবং এটা কি করতেছে, সুইটেনিং, মিষ্টি বাড়াচ্ছে এবং এটা কমাচ্ছে, আমাদের ক্যালোরি ভ্যালু কমাই দিচ্ছে। যার জন্য গ্লুকোজ বেশি থাকলে দেখা যাচ্ছে সেখানে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে। তো আমরা আইসোমারেজ ইউজ করি, অন্য ফর্মে নিয়ে যাচ্ছি, সেটার ব্লাড গ্লুকোজ লেভেল অতটা তারা বাড়াবে না, কিন্তু মিষ্টতা ঠিক থাকবে। পেপার ইন্ডাস্ট্রি, enzymes like amylase, xylanase, cellulase, and lignase lower the viscosity and remove the lignin to softer পেপার। আমাদের যে পেপার তৈরি করে, বিভিন্ন রকমের ধরো বাঁশ কাঠ এগুলো দিয়ে পেপার তৈরি করে, সেখানে আমাদের কি হচ্ছে, বিভিন্ন রকমের আমরা এনজাইম ইউজ করি। বায়োফুয়েল, বায়োফুয়েল তোমরা জানো যে আমাদের ইয়ে থেকে, কার্বোহাইড্রেট থেকে আমরা কি করি, যে ডিজেল, বায়োডিজেল, বায়োইথানল তৈরি করে। এই যে বায়োডিজেল, বায়োইথানল তৈরি করে সেগুলোর থেকে, এই যে করে, এখানেও আমাদের কি বিভিন্ন রকমের এনজাইমের দরকার পড়ে। বায়োলজিক্যাল ডিটারজেন্ট, বিভিন্ন রকমের এই যে পরিষ্কার করার জন্য আমাদের ডিটারজেন্ট আছে। কারণ এই ধরো মনে করো আমার কাপড়ের উপরে কোনো তেল লেগে গেল, এখন তেলকে আমি ভাঙবো কি করি, তখন আমার করার জন্য আমার এনজাইম লাগে। এই জন্য বায়োলজিক্যাল ডিটারজেন্ট, প্রোটিয়েজ, অ্যামাইলেজ, লাইপেজ, সেলুলেজ, এরকম কি করে, অ্যাসিস্ট ইন রিমুভাল অফ প্রোটিন স্টেনস অন স্টেন, অ্যাক্ট অ্যাজ ফ্যাব্রিক কন্ডিশনার। তারপর রাবার ইন্ডাস্ট্রিতেও ব্যবহৃত হয়। মলিকুলার বায়োলজি, মলিকুলার বায়োলজিতে বিভিন্ন রকমের এই যে আমাদের কোনো প্রোটিনকে ভাঙতে, কোনো নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে, এগুলি ভাঙতে
তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, ফার্মাকোলজিতে, এগ্রিকালচারে, মেডিসিনে, পিসিআর টেকনিকে, ফরেনসিক সায়েন্সে এনজাইম অনেক কাজে লাগে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এনজাইমের গুরুত্ব কতখানি, তাই না? আমাদের খালি শরীরের মধ্যেই বিক্রিয়া হচ্ছে তা না, তোমার ইয়ের ক্ষেত্রেও একটা ভালো একটা তাদের ফাংশন আছে। এনজাইম শব্দটা প্রথম আসছে হলো 1836 সালে। এটার নাম দিয়েছিল হলো ক্যাটালাইসিস, গ্রিক ওয়ার্ড। এরপরে কখন, 1878 সালে সে প্রথমে শব্দটা ইউজ করে এনজাইম। যে এনজাইম শব্দ অর্থ কি? ইন্ডিকেটেড ক্যাটালিস্ট টেকিং প্লেস ইন বায়োলজিক্যাল সিস্টেম। এরপরে 1883 সালে আরেকজন বিজ্ঞানী নাম বাকনার আইসোলেশন এনজাইম সিস্টেম ফ্রম সেল ফ্রি এক্সট্রাক্ট অফ ইস্ট। ইস্ট থেকে সে প্রথম এনজাইমকে আইসোলেশন করছে, আলাদা করছে। তারপরে হলো নেম দি অ্যাক্টিভ প্রিন্সিপাল জাইমেজ, হুইচ কনভার্ট সুগার টু অ্যালকোহল। ঠিক আছে, এটা হলো আমাদের ইতিহাস, আমরা যদি ইতিহাসের কথা বলি। এখন এনজাইমটা কাজটা কিভাবে করে তোমরা দেখতেছো এখানে। এইটা হলো একটা সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটের সঙ্গে এনজাইম কি হয়, যুক্ত হয়। যুক্ত হয়ে একটা সাবস্ট্রেট এনজাইম কমপ্লেক্স তৈরি করে। এরপরে দুইটা প্রোডাক্ট হয়ে যায়। এভাবে এনজাইম কাজ করে। এনজাইম কাজ করে কি, এই যে এস, এস হলো সাবস্ট্রেট, ই হইলো এনজাইম, দুইটা মিলাই তৈরি হয় কি, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এরপরে যায় তৈরি হচ্ছে কি, প্রোডাক্ট। এভাবে এনজাইম কাজ করে, এটা হলো তার প্রিন্সিপাল। যদি বলা হয় যে এনজাইমের প্রিন্সিপাল কি, এটাই তোমার লিখলে হয়ে যাবে। নেক্সট এই যে আমাদের দেখা যাচ্ছে এনজাইম যে ক্যাটালাইজ কিভাবে কাজ করে। এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকে। ঠিক আছে, এটা আমার এটা হলো এনজাইম। সবুজ রঙের ছবি যেটা এনজাইম, এর অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইট এই মলিকুল এর সঙ্গে যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে তাকে কি করতেছে, এইটাকে চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করার পরে এখন এই যে প্রোডাক্ট তৈরি হয়ে গেল। এনজাইম আগের মতনই ছিল, এনজাইম আগেও যা ছিল পরেও তাই থাকতেছে। কিন্তু প্রোডাক্ট ছিল, আগে ছিল সাবজেক্ট ছিল একরকমের, প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সে বিক্রিয়ার গতিকে বাড়ায় দিচ্ছে, কিন্তু এনজাইম নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সে জাস্ট বিক্রিয়ার গতিকে কি করে, সে জাস্ট বাড়ায় দেয়, এটাই তার কাজ। এটা হলো এনজাইম ক্যাটালিস্ট ওভারভিউ। এখন স্যার এর আমাদের স্যার স্যার এর আগের স্লাইডটা আরেকবার স্যার বুঝতে পারেন? এটা স্যার এটা না স্যার, স্যার তার আগেরটা। এই জি যে স্যার এটা। এটা হলো এটা হলো সাবস্ট্রেট, আর এটা হলো এনজাইম। এনজাইম এবং সাবস্ট্রেট মিলাই তৈরি কি কি হচ্ছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। কমপ্লেক্স হওয়ার পরে এবার এনজাইম এনজাইমের মতন চলে যায়, আর সাবস্ট্রেটটা যে পিতে, পি মানে প্রোডাক্ট, প্রোডাক্টে পরিণত হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। 7 এবং 8 এই দুইটার একই রকমের স্লাইড। জাস্ট 8-এ দেখানো হয়েছে যে এখানে অ্যাক্টিভ সাইট আছে, এনজাইমের মধ্যে অ্যাক্টিভ সাইট থাকে, সেটাই দেখানো হয়েছে। কিসে যেই যে ওই মেন যে ঘটনাটা, যে সাবস্ট্রেট আর এনজাইম মিলায় হয় এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তারপর হয় প্রোডাক্ট, এটাই বোঝানো হয়েছে। তারপরে এই একই জিনিসই বোঝানো হয়েছে, জাস্ট এনজাইমের মধ্যে একটা অ্যাক্টিভ সাইট, পুরো এনজাইম কাজ করে না, ওরা একটা প্রোটিন, আমাদের একটা অ্যাক্টিভ সাইট থাকে এনজাইমের মধ্যে, এটা বোঝানোর জন্য অ্যাক্টিভ সাইটটাই আসলে কাজ করে। কিন্তু পুরো এনজাইমটা থাকা লাগবে, কিন্তু কাজ করে। যেমন তোমার পুরো শরীর, কোনো একটা জিনিস তুলতে পুরো শরীর দরকার পড়ে না, তুমি খালি হাত দিয়ে তোলো, এই হাতটা তোমার কি, অ্যাক্টিভ সাইট। কিন্তু পুরো শরীর যদি না থাকে, তোমার হাত কি কাজ করবে? কাজ করবে না। তো ঠিক তেমনি ভাবে আমাদের ওই এনজাইমের পুরা এনজাইমটা আছে, এনজাইমের মধ্যে একটা পার্ট থাকে যেটা বলে অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটটাই আসলে কি করে, ওই কাজে অংশ নেয়। তারপরে এনজাইমের আমাদের ক্লাসিফিকেশন আছে, আমরা একটু পরে দেখবো। 6টা ক্লাসিফিকেশন আছে, এখন অবশ্য আরো একটা বাড়ছে রিসেন্টলি, এখন 7টা বলে। আচ্ছা, তাই হোক। তবে এনজাইমের যে আছে, তার ভাগ আছে। যেমন এখানে EC3, থ্রি আমাদের হাইড্রোলাইজ এনজাইম। হাইড্রোলাইজের মধ্যে আবার ভাগ আছে, কি ধরনের হাইড্রোলাইজ, 3.4। আর হাইড্রোলাইজ দ্যাট অ্যাক্ট অন পেপটাইড বন্ড, যারা পেপটাইডের উপর কাজ করে। আবার 3.4.11, ইলেভেন কোন পেপটাইড, আর দোজ হাইড্রোলাইজ দ্যাট ক্লিভ অন দ্য অ্যামাইনো এন টার্মিনাল, অ্যামাইনো টার্মিনাল উপর কাজ করে। ঠিক আছে, আমি অ্যামাইনো এন টার্মিনাল বলছি, ওটা অ্যামাইনো টার্মিনাল একই জিনিস। আবার এর মধ্যে কোনটা, 3.4.11.4, আর দোজ ক্লিভ অফ দ্য অ্যামাইনো টার্মিনাল এন্ড ফ্রম দ্য ট্রাইপেপটাইড, ট্রাইপেপটাইডের উপরে কাজ করে। এই যে দেখা যাচ্ছে যে এনজাইমের কিন্তু কি আছে, তার নাম্বার আছে। নাম্বার দেখি, যেমন তোমাদের রোল নাম্বার যদি আমরা বলি, যে তোমাদের রোল নাম্বার 23, 23 মানে কি আমরা বুঝবো, 23 সালে ভর্তি হয়েছে। 03, 03 মানে বুঝবো আমরা ফিশারিজের ছাত্র। এরপরে যায় তোমার স্পেসিফিক রোল নাম্বার। ঠিক তেমনি ভাবে আমাদেরও এখানে এনজাইমের নাম্বার হলো 3, মানে হলো ওই যেমন কত সালে ভর্তি হচ্ছে। এখানে আমাদের 6টা ভাগ আছে,
পরে অবশ্য এখন একটা বাড়ছে 7টা। আগের বইগুলোতে তোমরা 6টাই পাবা। এই 6টার যে কোনটার কি, এই হলো প্রথম অক্ষর। এই প্রথমের মধ্যে আবার কোন কোন ধরনের কাজ করে সেটা হলো তার পরে। এরপরে হলো আরেকটি আছে, মোট 4টা ডিজিট থাকে। ঠিক আছে, এই হলো এনজাইমের আমরা যখন কি দিই, নাম দিই। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ এনজাইম বেসড অন লোকেশন। লোকেশনের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ইন্ট্রা সেলুলার, একটা এক্সট্রা সেলুলার। যারা সেলের ভিতরে কাজ করে তার আমরা বলি ইন্ট্রা সেলুলার। আর যারা সেলের বাইরে কাজ করে, যেমন ধরো আমরা যদি গরুর খাবার ভালো হয়, ওখানে কিছু ব্যাকটেরিয়া কাজ করে। কিছু ব্যাকটেরিয়া ওই খড়টাকে ভেঙে ছোট 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 ইসে ডাইস্যাকারাইডে পরিণত করে, এটা সেলের বাইরে হয়, এটা এক্সট্রা সেলুলার। যে এটা মনোস্যাকারাইড গ্লুকোজ হয়ে যায়, তখন সে এনগালফ করে, তার শরীরের মধ্যে ঢুকায় ফেলে, এবং এরপরে যে তার শরীরের মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটে ব্যাকটেরিয়ার, এটা হলো ইন্ট্রাসেলুলার। এই জন্য আমাদের যে লোকেশনের উপর ভিত্তি করে আমরা এনজাইমকে দুই ভাগে ভাগ করি। আমাদের কোনো এক্সট্রা সেলুলার এনজাইম নাই মানুষের, কিন্তু এর মধ্যে ওই যে ব্যাকটেরিয়ার, তারা কিন্তু কিছু কিছু এনজাইম করে, তারা বাইরে কাজ করে। এই বাইরে যে কাজগুলো তাদেরকে আমরা এক্সট্রা সেলুলার বলি। আর যারা এই মানুষের হোক বা যারই হোক না কেন, ভিতরে যে এনজাইম গুলো কাজ করে তাদেরকে আমরা বলি ইন্টারসেলুলার। আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে যে এনজাইমের ক্লাসিফিকেশন, যে আগে যে বলছিলাম যে আগে ছিল 6টা, এখন আমরা বলছি 7টা। এই যে হলো সেই 6টা। এক নাম্বার হলো অক্সিডোরিডাকটেজ, 2 নাম্বার হলো ট্রান্সফারেজ, 3 নাম্বার হাইড্রোলেজ, 4 নাম্বার লায়েজ, 5 নাম্বার আইসোমারেজ, 6 নাম্বার লাইগেজ। আর যে এখন নতুন একটা বললাম যে আসছে, এটা হলো ট্রান্সলোকেজ। তো এই হলো আমাদের মোট কয়টা হইলো, এই 7টা। তো লজিকেও 6টাও লেখো, তাও আমরা তোমাদেরকে নাম্বার দেবো, কারণ আগেকার বইতে এই 6টাই ছিল। এই 7টা হয়েছে রিসেন্টলি। এবং এটা কিন্তু তোমাকে সিরিয়ালি বলতে হবে, তোমার আগে পিছনে বলার সুযোগ নাই। ধরো তুমি আগে শুরু করলা ট্রান্সফার, তোমার ভাই ভাই জিজ্ঞেস করলো, তুমি ট্রান্সফার আগে বললা, তাহলে কিন্তু নাম্বার কমে যাবে। আবার ধরো তোমাকে পরীক্ষা বললো এনজাইমের ক্লাসিফিকেশন, তুমি লায়েজ আগে বললা, তা কিন্তু না, কারণ তোমরা একটু আগেই দেখছো EC3 হইলো হাইড্রোলাইজ। এখন তুমি যদি হাইড্রোলাইজ আগে বলো, ধর হাইড্রোলাইজ 1 নাম্বার হয়ে যাবো, তা হতো হবে না। এই জন্য আমাদের এই 6টাই। এটা 6টা মনে রাখার একটা উপায় হলো, আমরা মনে রাখি অতলিল, OTH, OTLIL, অতলিল। এটা তুমি যদি মনে রাখো অতলিল, তাহলে তোমার দেখা যাবে যে কি, মনে রাখা সহজ হবে। এখন আমরা আসি এই যে 6টা ক্লাসিফিকেশন কোনটা কি কাজ। ফার্স্ট যে কাজ, অক্সিজো রিডাকটেজ। অক্সিজো রিডাকটেজ হইলো আমাদের এই যে বিক্রিয়ায় সে ই করে, এই যে মনে করে এখান থেকে দুইটা হাইড্রোজেন, এই যে এখানে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন এখানে চলে আসবে, এখানে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, হাইড্রোজেনকে সে ট্রান্সফার করে, এক জায়গা থেকে হাইড্রোজেন আরেক জায়গায় নিয়ে যায়। এবং এনএজি থেকে এনএজিএস উৎপন্ন হবে, অথবা এনএজিএইচ থেকে এনএজি উৎপন্ন হবে, অথবা এফএজি থেকে এফএজিএইচ টু, অথবা এফএজিএইচ টু থেকে এফএজি, যে কোনো একটা। দুইটা হাইড্রোজেন, এফএজি থেকে দুইটা হাইড্রোজেন যুক্ত হলে এফএজিএইচ টু, আর এনএজি থেকে দুইটা হাইড্রোজেন যুক্ত হলে এনএজিএইচ টু। এবং এনজাইম গুলো অক্সিডাইজেড এনজাইম তোমরা দেখবা সবই ডিহাইড্রোজিনেস। তোমাদেরকে আমি এর আগে একটা দিছিলাম, ওই যে এনজাইমের বিভিন্ন ভাষা শেখার জন্য, সেখানে তোমাদেরকে দেখাইছিলাম যেখানে এনএজি বা এফএজি উৎপন্ন হয়, সেখানে এনজাইমের নাম হয় কি, ডিহাইড্রোজিনেস। এই ডিহাইড্রোজিনেস হলো এই কিসের মধ্যে পড়ে, এই অক্সিজেন রিডাকটেজের মধ্যে পড়ে। নেক্সট আসলে ট্রান্সফারেজ। এই ট্রান্সফারেজ আমাদের এটিপি, এটিপির ফসফরাস ট্রান্সফার হবে, বা এইটা ট্রান্সফার হবে। যেমন কাইনেজ এনজাইম গুলো আছে, ট্রান্সফার হবে ফাংশনাল গ্রুপ ফ্রম ওয়ান সাবস্টেন্স টু অ্যানাদার। ধরো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফেটটা নিয়ে গেল, সেটাকে আমরা বলতেছি হলাম ট্রান্সফারেজ। তো এগুলো কি কি ট্রান্সফার করতে পারে, এই গ্রুপ মে বি মিথাইল, অ্যাসাইল, অ্যামাইনো অর ফসফেট গ্রুপ। AB+C, এ চলে আসলো, বিটা এখান থেকে যুক্ত ছিল, এখান থেকে এই পাশে চলে আসলো, এটাকে আমরা বলতেছি কি, ট্রান্সফারেজ। এবং আমাদের যত কাইনেজ এনজাইম আছে, যেমন উদাহরণ দিচ্ছে ট্রান্স অ্যামাইনেজ, কাইনেজ, এগুলো কি, এগুলো হলো এই ট্রান্সফার গ্রুপ। কাইনেজকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবে। তোমাদের ওই ইসে দেখাইছিলাম, হয়তো আশা করি দেখছো তোমরা। নেক্সট হলো হাইড্রোলাইজ। হাইড্রোলাইজ হলো পানির উপস্থিতিতে একটা ভেঙে ফেলবে, এটা কোনো ফরমেশন অফ টু প্রোডাক্টস ফ্রম এ সাবস্ট্রেট বা হাইড্রোলাইসিস। পানির উপস্থিতিতে ভেঙে ফেলবে, যেমন AB+H2, এই এটা OH হয়ে গেল, BH হয়ে গেল। যেমন আমাদের লাইপেজ, অ্যামাইলেজ, আমাদের যে খাওয়ার ডাইজেশনের জন্য যত এনজাইম আছে, এগুলো সবই কি, হাইড্রোলেজ। ধরো কার্বোহাইড্রেট বড় ছিল, স্টার্চ ভেঙে গ্লুকোজে পরিণত করলো, প্রোটিনকে এই করলো। এবং এই জন্য তুমি দেখবা বেশি খাওয়ার পর পর আমাদের কি চাপে, পানির পিপাসা চাপে। তুমি এক জায়গায় অনেক খাই আসলা, পানি পিপাসা চাপে, কারণ কি, এই পানি আমাদেরকে এই খাবার ব্রেকডাউনে সহায়তা করে, যার জন্য এই সমস্ত এনজাইম গুলো কি, হাইড্রোলেজ। হাইড্রোলেজ হলো পানির উপস্থিতিতে একটা বড় মলিকুলকে ছোট মলিকুলে পরিণত করে। আমরা যখন বায়োকেমিস্ট্রির মলিকুল গুলো পড়ছি, তখন আমরা দেখছি যে এই একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে কি তৈরি করে, পানি উৎপন্ন করে। যার জন্য ভাঙার জন্য তখন কি লাগে, তখন এই যে পানি লাগে। নেক্সট হলো লায়েজ।
লাইজ কাকে বলতেছি আমরা? নন হাইড্রোলাইটিক রিঅ্যাকশন আর রিমুভার অফ গ্রুপ সাবস্টেন্স, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড রিমুভ করে দিচ্ছে, সিসি, সিএন, সিও, এই বন্ড, এগুলো বন্ড গুলো তারা ভেঙে দেয়, এদেরকে আমরা বলতেছিলাম লায়েজ। এবং তারা যে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে বা ই তৈরি করতেছে, এদেরকে আমরা বলছি লায়েজ। নেক্সট হলো আইসোমারেজ। আইসোমারেজ কি? আইসোমারেজ হলো ওই যে ধরো কিটো সুগারকে অ্যালডো সুগারে পরিণত করবে। যেমন ধরো গ্লুকোজ 6 ফসফেট তাকে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত করলো, আবার উল্টা ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করলো। অর্থাৎ কার্বন সংখ্যা সমান, কিন্তু একটা আরেকটা ট্রান্সফার হচ্ছে। এই অ্যালডো সুগার কিটো, কিটো সুগার অ্যালডো, এটাকে আমরা বলতেছি আইসোমারেজ। আর লাইগেজ, তোমাদেরকে যখন আমরা পড়াইছি, ওই যে নিউক্লিক অ্যাসিড পড়াইছি, তোমাদের মনে আছে যে লাগানোর জন্য, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা যুক্ত হওয়ার জন্য যে এনজাইম, সেটা হলো লাইগেজ। যেমন ধরো এক্স একটা যৌগ আছে, ওয়াই একটা যৌগ আছে, এক্স আর ওয়াই প্লাস এটিপি এনার্জি তৈরি হয়ে এই এক্স ওয়াই তৈরি হয়ে গেল, দুইটা জিনিস যুক্ত হয়ে গেল, এ প্লাস বি। তোমাদের এটা কিন্তু আমি তোমাদেরকে করাইছি, ওই যে এনজাইমের যে ক্লাসিফিকেশন যেটা আমি তোমাদেরকে দেখাইছি, সেখানে তোমরা দেখবা তোমাদের লেখা আছে এ প্লাস বি। যদি তোমার যদি এটিপি লাগে, এটিপি না লাগলে হয় সিনথেজ। আর এ প্লাস বি যদি এটিপি লাগে, তাহলে তাকে বলে হলো সিনথেটেজ। এই ধরনের যে বিক্রিয়া, এ প্লাস বি যখন যুক্ত হচ্ছে, দুইটা জিনিস যুক্ত হয়ে একটা বড় একটা জিনিস তৈরি হচ্ছে, ওখানে আমরা লিখছিলাম যে এ প্লাস বি সমান সমান যদি সি হয়, তাহলে হচ্ছে হলো লাইগেজ। অথবা এখানে দেখাইছে এক্স প্লাস ওয়াই, যদি এক্স ওয়াই হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল আমাদের লাইগেজ এনজাইম। নেক্সট হইলো ট্রান্সলোকেজ। এটা তোমাদেরকে বললাম যে এইটা হইলো নতুন, এটা আমরা যখন পড়াশোনা করছি, ছাত্র ছিলাম, তখন আমরা এটা পড়ি নাই। তো এটা হইলো ট্রান্সলোকেজ ক্যাটালাইজ দ্য মুভমেন্ট অফ আয়ন or molecules across membranes or their separation within membranes. Example, ADP, ATP, ট্রান্সলোকেজ। তো এটা বললাম যে এটা একটা নতুন একটা ফাংশন আমাদের চলছে। নেক্সট এখন আমাদের কি আসতেছে, যে ইম্পর্টেন্ট টার্মস রিলেট টু এনজাইম। এনজাইম চ্যাপ্টার পড়তে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম লাগে। সেটা হলো আমাদের যে এনজাইম যেখানে আছে, এনজাইম জিনিসটা হলো প্রোটিন, তোমাদের একটু আগে বলছি। প্রোটিনের সঙ্গে কিছু নন প্রোটিন পার্ট যুক্ত থাকে। এই যে প্রোটিনের সঙ্গে যে নন প্রোটিন পার্ট যুক্ত থাকে, এটাকে বলে প্রস্থেটিক গ্রুপ। আর এই এর মধ্যে থাকে এই প্রস্থেটিক গ্রুপ আবার দুই রকমের আছে। তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট কোফ্যাক্টর কাকে বলে? Cofactor are non-proteinaceous substance that associate with enzyme. A cofactor is essential for the function of enzyme. An enzyme without a cofactor is called apoenzyme. আর an enzyme is cofactor together consist of holoenzyme. তো এই যে প্রোটিন পার্ট, এনজাইমের আমরা দেখতেছি একটা থাকে প্রোটিন পার্ট, একটা হলো নন প্রোটিন পার্ট। নন প্রোটিন পার্টটাকে বলতেছি হলাম প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে? এখন প্রস্থেটিক গ্রুপ যদি না থাকে, কারো কোফ্যাক্টর থাকলোই না, তাকে আমরা কি বলতেছি? কোনো নাই, খালি অ্যামাইনো অ্যাসিড আছে, সেই এনজাইমকে আমরা বলতেছি এনজাইম উইদাউট এ কোফ্যাক্টর ইজ কল্ড অ্যাপোএনজাইম। আর যখন তার সঙ্গে এই কোফ্যাক্টর যুক্ত হচ্ছে, এবং কোফ্যাক্টর যুক্ত হওয়ার পরে সেটা কি হচ্ছে, এই প্রোটিন পার্ট, যে এই প্রোটিন পার্টটাকে বলা হচ্ছে হইলো হলো এনজাইম। আর নন প্রোটিন পার্টটাকে বলা হচ্ছে হইলো তোমারই কি বলে এই প্রস্থেটিক। তো দেয়ার আমাদের তাইলে তিনটা। তো এখানে আমাদের কি হচ্ছে, এই তিন ধরনের আমাদের আছে। একটা প্রস্থেটিক গ্রুপ তোমাদেরকে বললাম যে প্রোটিনের সঙ্গে নন প্রোটিন পার্ট যুক্ত হলে তাকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলতেছি। এই প্রস্থেটিক গ্রুপ আবার দুই রকম। যদি তোমার নন মেটাল হয়, তাহলে আমরা তাকে বলছি কোএনজাইম। আর যদি মেটাল হয়, মেটালকে আমরা বলছি কোফ্যাক্টর। তাহলে আমরা বুঝলাম এই শব্দগুলো কিন্তু আমার সময় আমাদের ভাইভাতেও আসে বা ইসেও আসে। তো এখন আমাদের এখানে আমাদের এই যে কিছু ইয়ের দেখানো হয়েছে, যে যে পাইরুভেট থেকে আমাদের কোয়ে তৈরি হচ্ছে, এই বিভিন্ন রকম এনজাইম আমাদের কাজ করতেছে, একসঙ্গে অনেকগুলো এনজাইম কাজ করতেছে। তারপরে আমাদের এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো কি কি ফ্যাক্টর এনজাইম অ্যাক্টিভিটিকে পরিবর্তন করে: সাবস্টেন্স কনসেন্ট্রেশন, এনজাইম কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন, টেম্পারেচার, পিএইচ, অ্যাক্টিভেটর ইনহিবিটর, টাইম, লাইট অ্যান্ড রেডিয়েশন। এই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, যে ফ্যাক্টরস এফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি কি কি। অনেক সময় নামগুলো বললো, যে কোনো একটা চাই। তো এই জিনিসগুলো আমি একটু মুখে বলে দিই, পরে আমরা এসে যাব। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেট যত বেশি হবে, এনজাইমের গতি তত কি হবে, বেশি হবে। সাবস্ট্রেট বাড়লে, ধরো আমরা উদাহরণ দিই, আমি একটা ইন্ডাস্ট্রি করতে চাই, ঠিক আছে?
তো ধরো আমি যে কোনো ইন্ডাস্ট্রি মনে করো আমি সাবানের ফ্যাক্টরি করবো, আমার চর্বি লাগবে, চর্বি যত বেশি হবে তত আমার কি হবে, এনজাইম তোমার ই হবে। সাবস্টেন্স কনসেন্ট্রেশন বাড়লে একটা পর্যায়ে তোমার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে তারপরে আর কি হবে না, ওই যে তোমার বাড়বে না, সাবস্ট্রেট বাড়তে থাকলে enzyme বাড়তে- তোমার ধরো ই অনেক তৈরি হয়েছে, কিন্তু তারপরে তো আমার একটা লিমিটেশন আছে, লিমিটেশন পার হয়ে গেলে দিয়ে করা যাবে না। আমরা একটা ছবি দিই, এখানে অবশ্যই সেই ছবিটা না আমি করছি, মনে করো এনজাইমের 4টা হাত আছে, এখন তোমার সাবস্ট্রেট আছে একটা, তাহলে তোমার গতি একটু বাড়বে। যদি 2টা সাবস্ট্রেট হয় তাহলে গতি ডবল হয়ে গেল, 3টা হলে আরো বাড়লো, 75%। 4টা হাত আছে, 4টা তোমার সাবস্ট্রেট হইলো, তাহলে পুরোপুরি হয়ে গেল। এখন যদি 5টা বা 10টা সাবস্ট্রেট হয়, আর তো হাত নাই, যার জন্য সাবস্ট্রেট বাড়লে এই তোমার কনসেন্ট্রেশন বাড়তে থাকে। আমাদের গ্রাফ একটা দেখায়, সাবস্ট্রেট বাড়লে কনসেন্ট্রেশন বাড়তে থাকে, কিন্তু একটা পর্যায়ে যায় আর বাড়তে থাকবে না। আর এনজাইম কনসেন্ট্রেশন বাড়লে গতি বাড়বে। তুমি যদি বাড়াই দাও, যখন এনজাইমে তুমি লোক বাড়াও, তাহলে কি হবে, তোমার ই বাড়তে থাকবে, ওই যে কি বলে, ওই বিক্রিয়া গতি বাড়বে। যার জন্য এনজাইম যত বাড়াবা তত কি হবে, এই এনজাইম অ্যাক্টিভিটি তত বাড়তে থাকবে, কিন্তু একটা লিমিট আছে, এরপরে আর বাড়বে না। প্রোডাক্ট কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন হইলে কি হচ্ছে, এটা আবার উল্টা কাজ করবে। যে আমার তো সাবান তৈরি করতেছি, অনেক সাবান তৈরি হয়ে গেছে, তাহলে কি হবে, আমার গতি কমে যাবে। টেম্পারেচার, এরা একটা নির্দিষ্ট টেম্পারেচারে তারা কাজ করবে, টেম্পারেচার যদি বেশি বা কম হয় তাহলে কাজ করতে পারবে না। পিএইচ, একটা সুনির্দিষ্ট পিএইচ এ এনজাইম কাজ করে, এর থেকে বেশি বা কম হলেও সমস্যা। অ্যাক্টিভেটর, তারা বিক্রিয়ার গতিকে বাড়াবে। ইনহিবিটর, তারা বিক্রিয়ার গতিকে কমাবে। টাইম, টাইম যত বেশি হবে বিক্রিয়ার গতি তত বাড়বে। লাইট এবং রেডিয়েশনও, কোনো কোনো জিনিস হয়তো বেশি লাইটে কাজ করে, কি কম লাইটে কাজ করে, লাইট এবং রেডিয়েশনও কি হচ্ছে, এনজাইম অ্যাক্টিভিটি তোমার চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি যে সাবস্টেন্স কনসেন্ট্রেশন, তোমাদেরকে আমরা বলছিলাম সাবস্টেন্স যত বাড়াইতে থাকবো তত কি হবে, তত তার গতি বাড়তে থাকবে। যেমন বললাম যে 4টা হাত যদি থাকে, 4টা, কিন্তু একটা পর্যায়ে আর বাড়বে না। মনে করো তোমাদেরকে বলছিলাম যে 4টা হাত আছে, একটা তুমি দিলা তার গতি বাড়বে, 2টা দিলে আরো বাড়বে, 3টা দিলে আরো বাড়বে, 4টা দিলে আরো বাড়বে। এখন তুমি 5টা দাও, তার হাত তো ফুলফিল হয়ে গেছে, আর তো বাড়বে না। সাবস্ট্রেট যত দিবা তত বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক পর্যায়ে স্যাচুরেশন হয়ে যাবে, তারপরে আর বাড়বে না। এবং যেইটা স্যাচুরেশন, এটাকে আমরা বলি কি, স্যাচুরেশন পয়েন্ট। আর এনজাইম কনসেন্ট্রেশন আমি কাকে বলছি, এনজাইম যত বাড়তে থাকবে তার গতি তত বাড়তে থাকবে। প্রোডাক্ট বলছি, প্রোডাক্ট যত বাড়বে তত কি হবে, তার বিক্রিয়া গতি তত কমতে থাকবে। আমার সাবান তৈরি হচ্ছে, সাবান এত সাবান তৈরি হয়ে গেছে যে আমার আর গুদামে রাখার জায়গা নেই, তখন আমি কি করব, তখন আমি গতি কমাই দেবো। তো একটা পর্যায়ে পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে যায় এই সাবস্ট্রেট তৈরি হচ্ছে, যে প্রোডাক্ট বেশি তৈরি হতে থাকবে, তখন আর কি হবে না, এই ফিডব্যাক ইনহিবিশন, ফিডব্যাক ইনহিবিশনের কারণে তার এটাকে গতি সে কমে যাবে, তার প্রোডাক্ট বেশি হয়ে গেলে তার গতি কমে যাবে। নেক্সট হলো পিএইচ, যে একটা সুনির্দিষ্ট পিএইচ এ সবচেয়ে বেশি কাজ করবে। এর পিএইচ কম হলেও গতি কমবে, পিএইচ বেশি হইলেও গতি কমবে। এখানে দেখানো হয়েছে, যেমন পেপসিন সে কম পিএইচ এ বেশি কাজ করে যদি স্টোমাকে থাকে, আবার ট্রিপসিন সে বেশি পিএইচ এ কাজ করে, কিন্তু করলো একটা সুনির্দিষ্ট পিএইচ এ সে সর্বোচ্চ কাজ করতে পারে। পিএইচ কম বা বেশি হইলে তার গতি কম বেশি হবে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসলে তোমাদের গ্রাফ সহকারে দেখাইতে হবে। ইফেক্ট অফ টেম্পারেচার, যদি তোমাদেরকে বলছিলাম একটা সুনির্দিষ্ট টেম্পারেচার সে বেশি কাজ করে, এর থেকে কম হলেও তার গতি কমে যাবে, বেশি হলেও গতি কম। যেমন আমাদের শরীর, দেখা যাচ্ছে যে যদি বেশি শীত লাগে আমরা কি করবো, গায়ে কাপড় চোপড় পরি, ভালো লাগবে না। আর বেশি গরম লাগলে ফ্যান চালাবো। একটা নির্দিষ্ট টেম্পারেচারে আমরা কমফোর্ট ফিল করি, আমাদের এনজাইমও ঠিক সেই রকম। তারপরে অ্যাক্টিভেটর, এই যে কিছু কিছু অ্যাক্টিভেটর আছে যারা বিক্রিয়ার গতিকে বাড়ায়, আর কিছু ইনহিবিটর আছে যারা বিক্রিয়ার গতিকে কমায়। এই যে কথা বলেছে, এখন এই ইনহিবিটর আবার 2 রকম, একটা হলো রিভার্স ইনহিবিটর আর ইরিভার্সিবল ইনহিবিটর। আমাদের সময়, আচ্ছা, আমাদের সময় আছে 11টা পর্যন্ত, আমরা কি চালাই যাব নাকি এই ক্লাসটা, বাকি ক্লাসটা কি অন্যদিন নেবো নাকি আজকে চালাই যাব? হ্যালো। স্যার চালায় যান স্যার। তাহলে আমাদের ইনহিবিটর হলো 2 রকম, একটা হলো রিভার্সিবল ইনহিবিটর আর একটা ইরিভার্সিবল ইনহিবিটর। ইরিভার্সিবল ইনহিবিটর যারা, তারা কোনো অবস্থায় ই হবে না, প্রোডাক্ট হয়ে গেছে বা হয়ে গেছে, ইনহিবিটর ইনহিবিশন করছে, বাধা দিচ্ছে, তাকে আর ই করা যাবে না। আর রিভার্সিবল ইনহিবিটর, সেটা আবার কি আছে, কয়েক রকম, 3 রকমের আছে। আর টাইম, টাইম যত বাড়তে থাকবে এনজাইমের গতি তত বেশি হইতে থাকবে, এনজাইম তত সময় বেশি পাইলেই হবে। তবে হ্যাঁ, আগেটা যে হারে পারছে শেষের দিকে কিন্তু সেই হারে বাড়ে নাই। হ্যাঁ, ধরো আমি, তুমি যদি পড়াশোনার কথাই বলি, একজন লোক 10 মিনিট পড়ে সারাদিনে, তার যত নাম্বার পাবে, যত বেশি পড়বে তত তার নাম্বার বাড়তে থাকবে, কিন্তু বাড়তে বাড়তে একটা পর্যায়ে যায় কিন্তু আর ওই অনুযায়ী বাড়বে না। যাক, টাইমের সঙ্গে প্রোডাক্ট কি হবে,
বেশি সমানুপাতিক, তবে লাস্টে যায় এই সমানুপাতিকটা আর সমান থাকে না। আর স্পেসিফিক এনজাইম এটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা দেখলাম এনজাইমের যে তোমার কি বলে ওই যে কি কি ফ্যাক্টরস এর উপর এনজাইম এই করে। এখন হলো এনজাইম স্পেসিফিসিটি। এনজাইম সুনির্দিষ্ট জিনিসের উপরে কাজ করবে, অন্য জায়গায় তারা কাজ করবে না। যেমন এখানে আমরা দেখতেছি এই একটা এনজাইম, এখন সাবস্ট্রেট দুই রকমের আছে, এটা একটা আর এইটা। তার যে সাইজ, এই সাইজে শুধুমাত্র এইটাই ঢুকবে, এইটা তো ঢুকবে না। তার জন্য সে নির্দিষ্ট কাজ করবে। যেমন পেপসিন একটা নির্দিষ্ট জায়গায় কাজ করবে, ট্রিপসিনের যে কাজ সেটা কিন্তু পেপসিন করবে না। বা অ্যামাইলেজের কাজ সে প্রোটিয়েজ সেই কাজ করবে না। এনজাইম কি আছে? স্পেসিফিক, তারা সুনির্দিষ্ট কাজ করে। কারণ এনজাইম স্পেসিফিক আমরা চারটা ভাগ ভাগ করতে পারি। কি কি? সাবস্ট্রেট স্পেসিফিটি, ব্রড, রিলেটিভ, বন্ড স্পেসিফিটি যা শুধু বন্ড, যে পেপটাইড বন্ডে বলে ভাগে, গ্রুপ স্পেসিফিটি যা একটা নির্দিষ্ট গ্রুপের উপর কাজ করে, অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট মানে সে নির্দিষ্ট জায়গায়, যেমন ধরো গ্লাইকোসাইডিক বন্ড আছে, যদি তোমার বন্ড স্পেসিফিক হইতো যত গ্লাইকোসাইডিক বন্ড আছে তার উপরে কাজ করে। যেমন আমাদের হেক্সোকাইনেজ, যত আছে যে গ্লুকোজ থাকুক ফ্রুক্টোজ থাকুক সবার উপরে কাজ করে হেক্সোকাইনেজ। কিন্তু যদি গ্লুকোকাইনেজ বলি তাহলে শুধুমাত্র গ্লুকোজের উপরই কাজ করে। তো এটাকে আমরা বলতেছি কি সাবস্ট্রেট স্পেসিফিসিটি। আরেকটা কি আছে? এই যে স্টেরিও, অপটিক্যাল স্পেসিফিসিটি, আবার জিওমেট্রিক স্পেসিফিসিটি। এটা তোমাদেরকে আমরা পড়াইছি, সে কোথায় পড়াইছি? তোমাদের ফার্স্ট ইয়ারে, যে অপটিক্যাল জিনিসের উপরে কাজ করে। আবার কেউ জিওমেট্রি খালি সিজের উপরে কাজ করে, ট্রান্সের উপরে কাজ করতে পারে না। আবার কেউ ট্রান্সের উপর কাজ করে, সিজের উপর কাজ করতে পারে না। এটাকে আমরা বলি স্টিরিও স্পেসিফিসিটি। আর একটা হলো কোফ্যাক্টর স্পেসিফিসিটি। এবং তোমাদেরকে বলছে যে এনজাইম স্পেসিফিসিটি এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের যে ফ্যাক্টরস এফেক্টিং, তারপরে এইগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে এখন উদাহরণ দিয়ে আমরা বুঝাইছি সাবস্ট্রেট স্পেসিফিসিটি কাকে বলে, যে আমি যে ব্রড, রিলেটিভ যে কথাগুলো আমি একটু বললাম, সেটাকে এই যে আমি গ্লুকোকাইনেজ অ্যাক্টস অনলি অন গ্লুকোজ যে কথা একটু আগে বললাম, এটাই এখানে এখন কি করা হয়েছে, উদাহরণ সহকারে দেখানো হয়েছে। আচ্ছা, এখন স্টেরিও স্পেসিফিসিটি আমরা দেখলাম, যে অপটিক্যাল স্পেসিফিসিটি, জিওমেট্রিক স্পেসিফিসিটি। এখন হলো আমরা কি আসতেছি, কোফ্যাক্টর স্পেসিফিসিটি। এনজাইমস হুইচ রিকোয়ার্স কোফ্যাক্টর ফর দেয়ার অ্যাক্টিভ shows cofactor specificity. Only correct combination of substrate and cofactor allows enzymatic reaction. ঠিক আছে। নেক্সট আসলো আমাদের মাইকেলিস মেন্টন ইকুয়েশন। এটা একটা ইকুয়েশন, এটা লম্বা সময় লাগবে বুঝাইতে। একটা এটা আমি আজকে পড়াবো না, অন্য একদিন তোমাদেরকে এই ইকুয়েশন সহ দেখাই দেবো। এটা একটা লম্বা সময় লাগবে, ঠিক আছে। কারণ এটা অল্প সময় করা যাবে না, এটা বোর্ডে নিয়ে দেখাইতে হবে। আচ্ছা, এনজাইম ইনহিবিশন যেটা আমি বলতেছিলাম, এনজাইম ইনহিবিশন দুই রকমের। একটা হলো রিভার্সিবল, আর একটা ইরিভার্সিবল, আর একটা অ্যালোস্টারিক। রিভার্সিবল আবার তিন ধরনের: কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ। আমি উদাহরণ দিয়ে দিই। ধরো তুমি এক জায়গায় চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার প্রতিদ্বন্দ্বী তিন রকমের। এক জায়গায় কোনো প্রতিদ্বন্দ্বী না, তোমার চাকরি হবে না, যোগ্যতাই নাই। ইরিভার্সিবল মানে তোমার কোনো যোগ্যতাই নাই, তুমি ওখানে চাকরি পরীক্ষা দিতে পারো। তুমি ফিশারিজের লোক, তোমাকে ভেটেনারিতে তুমি পারবে না। কারণ ফিশারিজে তুমি পরীক্ষা দিতে গেছো, তিনজন লোক আছে। একজন লোক সে ছাত্র খুব ভালো, সে হলো কম্পিটিটিভ। তুমি যদি তার সঙ্গে কম্পিটিশনে জিততে পারো তাইলে তুমি জিতবা, আর নাইলে সে চাকরি পাই যাবে। আর একটা হলো নন কম্পিটিটিভ। নন কম্পিটিটিভ সে ছাত্র ভালো না, কিন্তু লবিং ভালো। একজন আনকম্পিটিটিভ, সে ছাত্রও ভালো, লবিংও বেশি, তাহলে সে হলো বেশি শক্ত, আনকম্পিটিটিভ। কম্পিটিটিভ হলো তুমি লেখাপড়ায় যে ভালো করবে, তুমি যদি বেশি পড়তে পারো তাইলেই। আর সে যদি কোনোভাবে লবিং করে ফেলে তাহলে আর তোমার সুযোগ নাই। আর সে কম্পিটিশনও করবে, আবার লবিংও করবে। আর অ্যালোস্টারিক হলো উল্টা। অ্যালোস্টারিক হলো, যে নর্মালি উদাহরণ দেই, আমাদের যখন সাবানের ফ্যাক্টরি করি, সাবানের ফ্যাক্টরি করার পরে যদি সাবান বেশি তৈরি হয় তাহলে আমরা কি করব? প্রোডাকশন কমাই দেবো। আর যদি আমার চর্বি বেশি হয় প্রোডাকশন বাড়াই দেবো। এটা হলো ফিডব্যাক রেগুলেশন। আর অ্যালোস্টারিক হলো,